একটা পাথর কল্পনা করুন যেটা আকাশে ছুড়ে দেওয়া হলো। এখন যদি পাথরটার কনসিয়াসনেস থাকতো, সে কি ভাবতো জানেন? আমি নিজে থেকেই আকাশে উড়ছি, দিস ইজ মাই চয়েস, দিস ইজ মাই ফ্রিডম। কিন্তু রিয়েলিটি হলো পাথরটা ভুল। তাকে কোনো এক স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে। তার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা কণা ফিজিক্সের অসংখ্য নিয়মে বাঁধা। ৩০০ বছর আগে একজন দার্শনিক ঠিক এই উদাহরণটা দিয়েই বলেছিলেন, আপনিও ঠিক এই পাথরটার মতোই। 1848 সালের আমেরিকার ডারমন্ট রাজ্যের এক শান্ত দুপুরে ২৬ বছরের একজন তরুণ, যার নাম ফিনিয়াস গেজ, যিনি রেল লাইনের পাথর সরানোর কাজ করতেন, ছিলেন হিসেবি, পরিপক্ক আর দায়িত্বশীল স্বভাবের। সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। ১৩ সেপ্টেম্বর 1848 প্রতিদিনের মতোই গেজের কাজ হলো ড্রিল করা পাথরে বারুদ ভরতে থাকা। তাকে প্রায় ৩.৫ ফুটের মতো একটি লোহার রড দিয়ে পাথরের গর্তে চেপে চেপে বারুদ ভর্তি করতে হবে। ছোট্ট একটি ভুলের কারণে লোহার রডটি পাথরে ঘষা লেগে একটি আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে এবং তৎক্ষণাৎ বারুদে আগুন লেগে যায়। বিস্ফোরণের ফলে গেজের হাতে থাকা লোহার রডটি সরাসরি তার গালের নিচ দিয়ে ঢুকে বেরিয়ে আসে মাথার উপর দিয়ে। রডটি গিয়ে পড়ে প্রায় ৮০ ফুট দূরে, কিন্তু গেজ মারা যায়নি, এমনকি জ্ঞানও হারায়নি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কথা বলেছিলেন এবং নিজে হেঁটে গিয়ে উঠেছিলেন গাড়িতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আগের মতোই হাঁটতে পারেন, কাজ করতে পারেন, এমনকি কথাও বলতে পারেন। এখানে সবকিছু ঠিক আছে, তাহলে এই গল্পটা বলার কারণ কি? এখানে আসে গল্পের মূল টুইস্ট। সবকিছু ঠিক থাকলেও যে মানুষটা আগে ছিলেন নম্র, ভদ্র, বিশ্বস্ত, অমায়িক, এই পাথর দুর্ঘটনার পর তিনি হয়ে ওঠেন কর্কশ, রূঢ়, রাগী এবং বন্ধুদের প্রতি অসম্মানজনক। এমনকি তার এই স্বভাবের কারণে কোম্পানি তাকে বহিষ্কার করেছিল। একই শরীর, একই মানুষ, একই নাম, তাহলে মানুষটার আচরণ হুট করে বদলে গেল কিভাবে? বিজ্ঞানীরা এটার ব্যাখ্যা দিয়ে বলেন, ফিনিয়াস গেজের মাথার যে অংশটা রড ভেদ করেছিল সেটা ছিল তার ব্রেইনের ফ্রন্টাল লোব, যেখানে বসে মানুষ সিদ্ধান্ত নেয়, নিজেকে সংযত রাখে এবং সামাজিক আচরণের ভারসাম্য রক্ষা করে। নাও ইটস ইয়োর টার্ন। এখন আপনার প্রশ্ন করার পালা। আপনি যে আপনি, সেটা কি সত্যি আপনার তৈরি, নাকি মস্তিষ্কের কিছু কোষ, কিছু রাসায়নিক বিক্রিয়া যেভাবে সাজানো আছে সেটাই ঠিক করে আপনি অ্যাকচুয়ালি কে হবেন? যদি মস্তিষ্কের সামান্য আঘাতে একজন মানুষের ব্যক্তিত্ব পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার প্রতিটা পছন্দ, ভালোবাসা, সিদ্ধান্ত, এগুলো কি আসলে আপনার সিদ্ধান্ত, নাকি আপনি শুধু একটা জৈবিক যন্ত্র যে মনে করছে আমি পাথরটার মতোই স্বাধীন? কেউ বলছে স্বাধীনতা একটা মায়া, কেউ বলছে না আপনি ভুল জায়গায় খুঁজছেন, আর একজন বলছে না আপনি আসলে স্বাধীন হতে বাধ্য। ১৭০০ শতাব্দীতে বারুখ স্পিনোজা, যিনি একজন ইহুদি দার্শনিক ছিলেন, যাকে তার ধর্মীয় সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয়েছিল শুধুমাত্র তার চিন্তাধারার কারণে। স্পিনোজার কিছু ডেঞ্জারাস দাবি ছিল। যিনি মনে করতেন মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুই একটা একক সত্তার অংশ, যাকে তিনি বলতেন ঈশ্বর অথবা প্রকৃতি। আর এই প্রকৃতির প্রতিটি ঘটনা, প্রতিটি কারণ থেকে অনিবার্যভাবে আরেকটা ফল তৈরি করে। স্পিনোজার নিজের ভাষায়, প্রকৃতিতে কিছুই আশ্চর্যজনক নয় অথবা বিস্ময়কর নয়, সবকিছু একটা নির্দিষ্ট উপায়ে ঘটতে বাধ্য। ঠিক যেমন ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হতে বাধ্য, মানুষও এর বাইরে না। স্পিনোজা একটা উদাহরণ দিয়েছিলেন, একটা পাথর যদি আকাশে ছুড়ে দেওয়া হয় আর সেই পাথরটির যদি চেতনা থাকতো, তাহলে পাথরটি বলতো আমি নিজের ইচ্ছায় আকাশে উড়ছি। বাট রিয়েলিটি হলো তাকে কোথাও না কোথা থেকে ছোড়া হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। স্পিনোজার মতে আমরাও ঠিক সেই পাথরটার মতো। আপনি যখন মনে করেন আপনি একটা পছন্দ করছেন, তখন আপনার মন আর শরীর, যেগুলো একই জিনিসের দুটো রূপ, স্পিনোজার দর্শনে যা এমনভাবে কাজ করছে যেটা আগে থেকে নির্ধারিত। স্পিনোজার মতে আপনি যেটাকে স্বাধীন ইচ্ছা মনে করছেন সেটা আসলে আপনার অজ্ঞতার ফল, কারণ আপনি সেই সব কারণগুলোকে দেখতে পাচ্ছেন না যেগুলো আপনাকে চালাচ্ছে অথবা নিয়ন্ত্রণ করছে। যেমন আপনি সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু কেন চা? কারণ হতে পারে ছোটবেলা থেকেই আপনার বাবা মা এগুলো খেতেন। কারণ হিসেবে আপনার শরীরে হয়তো ক্যাফিনের নির্ভরতা তৈরি হয়েছে, অথবা এগুলোর কোনোটিই না, আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা তাই আমি চা খাচ্ছি। তবে যেটাই হোক, প্রতিটা কারণই আপনার নিয়ন্ত্রণের বাইরে থেকে আসছে।
তাহলে এখানে আপনি চা খাওয়ার সিদ্ধান্তটা নিলেন কোথায়? টমাস হবস আর তার প্রায় 100 বছর পর ডেভিড হিউম দুজনেই স্পিনোজার মতো মেনে নিলেন মহাবিশ্ব কার্যকরণ দিয়ে বাঁধা। কিন্তু তারা এখানে ভিন্ন একটা যুক্তি দেখালেন, যেটাকে বলা হয় কম্প্যাটিবিলিজম, স্বাধীনতা, আর নির্ধারণবাদ, ডিটারমিনিজম। এই দুটো আসলে একসাথে থাকতে পারে। লেট মি এক্সপ্লেইন। ডেভিড হিউমের যুক্তিটা এখানে অনেক সহজ। তিনি বলেন, আসল প্রশ্ন হচ্ছে এইটা না যে আপনার কাজের পেছনে কারণ আছে কিনা, প্রশ্নটা হলো কারণটা কোথা থেকে এসেছে। যদি আপনার নিজের ইচ্ছা, নিজের চিন্তা থেকে কারণটা আসে, তাহলে আপনি স্বাধীন। আর যদি বাইরে থেকে কেউ করায়, তাহলে আপনি স্বাধীন না। ডেভিড হিউমের মতে স্বাধীনতা হলো আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ক্ষমতা, এর বাইরে কিছুই না। উদাহরণ হিসেবে জন লক একটা বিখ্যাত চিত্র এঁকেছিলেন। একজন মানুষ ঘুম থেকে উঠে একটা তালাবদ্ধ ঘরে আছে, কিন্তু সে জানে না যে ঘরটি তালাবদ্ধ। ঘুম থেকে ওঠার পরে লোকটি সিদ্ধান্ত নিল, আমি এই ঘরে আজ সারাদিন কাটাবো, মানে এই ঘরেই থাকবো। এবং লোকটির মনে হয় আমি হচ্ছে স্বাধীন, কিন্তু বাস্তবেও তার বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। এতে ডেভিড হিউম বলেন, তাতে কি, লোকটা যা চেয়েছে তাই পেয়েছে। সে ঘরে থাকতে চেয়েছে, সে থেকেছে। এটাই হচ্ছে তার স্বাধীনতা, যেখানে বাইরের জগৎ তাকে বাধ্য করেনি সেই ঘরে থাকতে। আর হিউমের এই যুক্তিটাই আজও আধুনিক আইনের ভিত্তি এবং নৈতিকতার ভিত্তি। বর্তমান আধুনিক আইনে ডেভিড হিউমের এই যুক্তি ব্যবহার করেই আধুনিক আইন প্রতিষ্ঠিত, যেখানে একজন দোষীকে দোষী সাব্যস্ত করা হয় এবং একজন নির্দোষকে নির্দোষ সাব্যস্ত করা হয়। এই যুক্তির উপর ভিত্তি করেই আমরা একজন মানুষকে তার কৃতকর্মের জন্য তখনই দায়ী করি যখন সে তার নিজের ইচ্ছায় কাজটি করে থাকে। কিন্তু এই সহজ সরল সমীকরণে বাগড়া দেয় আরেকজন বিখ্যাত দার্শনিক, ইমানুয়েল কান্ট। ডেভিড হিউমের কম্প্যাটিবিলিজমের কঠোর সমালোচনা করেন। ইমানুয়েল কান্টের যুক্তিটা ছিল, শুধু আপনি যা চান সেটা করতে পারাটাই যথেষ্ট না। প্রকৃত নৈতিক দায়িত্বের জন্য দরকার আরো গভীর কিছু, সিদ্ধান্তের মুহূর্তে বিকল্প থাকার ক্ষমতা। ইমানুয়েল কান্ট নিজেও এখানে নিউটনের বিজ্ঞান মেনে নিয়ে বলেছিলেন, ভৌত জগৎ, যাকে তিনি বলতেন ফেনোমেনাল ওয়ার্ল্ড, যেটা পুরোটাই কার্যকরণে বাধা। এখানে ইমানুয়েল কান্টের উত্তরটা ছিল অনেক সুন্দর। তিনি বলেন, মানুষ দুই জগতে বাস করে, একটা হলো এই জগৎ মানে ভৌত জগৎ, যেখানে সবকিছু কার্যকরণে বাধা, আরেকটা হলো নৌমেনাল ওয়ার্ল্ড, বাস্তবতার নিজস্ব রূপ, যেখানে আমরা প্রকৃত অর্থে স্বাধীন এজেন্ট, প্রকৃত নিয়মের বাইরে। তার মানে আপনার শরীর, আপনার মস্তিষ্ক, এগুলো প্রকৃতির নিয়মে বাধা। কিন্তু আপনার ভেতরের আপনি যে সিদ্ধান্তটা নেয়, যেটা এমন এক জগৎ থেকে আসে যেখানে কার্যকরণের নিয়ম প্রযোজ্য না। অধিকাংশ আধুনিক দার্শনিক ইমানুয়েল কান্টের এই দুই জগতের যুক্তিটা মেনে নেননি, কারণ প্রশ্ন থেকেই যায় যে নমিনাল বা স্বাধীন সত্তা যদি ভৌত জগতের সাথে কোনোভাবে সংযুক্ত না থাকে, তাহলে সে কিভাবে আপনার হাত ও পা নাড়ায়। আর ঠিক এই ফাঁকটা ধরেই আবির্ভাব ঘটে আরেকজন বিখ্যাত দার্শনিকের, আর্থার শোপেনহাওয়ার, যিনি বলেন প্রশ্নটাই ভুল জায়গায় করা হয়েছে। 1839 সালে তিনি একটা কথা বলেছিলেন, যেটা আজও দর্শনের জগতে সবচেয়ে বেশি উদ্ধৃত বাক্যগুলোর একটা। এটা হলো, মানুষ যা চায় তা সে করতে পারে, কিন্তু মানুষ যা চায় তা সে চাইতে পারে না। চলুন ক্লিয়ার করি। আপনি ইচ্ছা করলেই হাত তুলতে পারেন, হাত নামাতে পারেন, এটা আপনার ক্ষমতার মধ্যে, কিন্তু আপনি ঠিক করতে পারেন না যে কোন জিনিসটা আপনি চাইবেন। উদাহরণস্বরূপ, আপনি কি চেয়েছিলেন আপনার বিরিয়ানি খেতেই ভালো লাগবে? আপনি কি চেয়েছিলেন একটা নির্দিষ্ট ধরনের মানুষের প্রতি আপনার আকর্ষণ বোধ হবে? অথবা আপনি কি চেয়েছিলেন আপনি ঠিক এই মুহূর্তগুলোতে রাগান্বিত হবেন? শোপেনহাওয়ারের যুক্তি অনুযায়ী না, আপনি কখনো এগুলো চাননি, অথবা চাওয়ার ক্ষমতাই আপনার ছিল না। আপনার ইচ্ছা শক্তিগুলোই নিজেই একটা গভীর অন্ধ শক্তি থেকে আসে, যাকে তিনি বলেন উইল, যেটা আপনার কনসিয়াস নিয়ন্ত্রণের বাইরে। তিনি এটাকে কম্পেয়ার করেছিলেন নদীর স্রোতের সাথে। নদীর উপরের ঢেউগুলো এলোমেলোভাবে নড়ে বলে মনে হয়, কিন্তু নিচে একটা স্রোত সবকিছুকেই একই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তেমনি এখানে আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলো হচ্ছে ঢেউ, এবং আপনার উইল হলো সেই গভীর স্রোত, যেটা আপনাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন দার্শনিক জ্যাঁ পল সার্ত্রে তিনি লিখেছিলেন একটা দর্শন যেটা মানুষকে রীতিমতো
ভয় পাইয়ে দিয়েছিল। ছাত্র বলেছিলেন মানুষের কোনো পূর্ব নির্ধারিত সারবস্তু বা এসেন্স নেই, কোনো ঈশ্বর, কোনো প্রকৃতি অথবা কোনো নিয়তি যেটা আগে থেকেই ঠিক করে দেয় আপনি কে হবেন। এতদূর পর্যন্ত শুনতে ভালো লাগলেও তিনি লেখেন মানুষ হচ্ছে কন্ডেমড টু বি ফ্রি। এর অর্থ হচ্ছে মানুষ স্বাধীন হতে বাধ্য। আমরা কেউই এই অস্তিত্বে থাকার সিদ্ধান্ত নিজে নিজে নেইনি, কিন্তু একবার এখানে এসে পড়লে প্রতিটা মুহূর্ত বেছে নেওয়া ছাড়া, সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমনকি আপনার না বেছে নেওয়াটাও এক ধরনের পছন্দ। তাই ছাত্র বলেছিলেন মানুষের কাছে স্বাধীনতার ভার সহ্য করার চাইতে আমার কাছে স্বাধীনতা নাই বলাটা অথবা বিশ্বাস করাটাই সবচাইতে সহজ। তিনি এটাকে বলেন ব্যাড ফেইথ, যেটাকে বলা হয় নিজের কাছে নিজের স্বাধীনতায় লুকিয়ে ফেলা, কারণ সেই স্বাধীনতার ভার বহন করা আপনার কাছে অনেক কঠিন। পরের বার আপনি যখন রাগ করবেন, ভালোবাসবেন অথবা একটা সিদ্ধান্ত নেবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি সত্যি আমার পছন্দ, আমার চয়েস, নাকি আমার মস্তিষ্ক, আমার অতীত, আমার চারপাশের পৃথিবী এই সিদ্ধান্তটা আমার হয়ে অনেক আগেই লিখে রেখেছিলেন। উত্তরটা এখানে যাই হোক না কেন আপনাকে কিছু একটা করতেই হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। If you think this video is informative, you can subscribe.